এসআইআর নিয়ে এই রাজ্যে রক্তারক্তি হতে পারে এমন আশঙ্কা আমি আগেই করেছিলাম, আর সেদিকেই ক্রমশ যেন পরিস্থিতি এগিয়ে চলেছে। সেই পরিস্থিতি তৈরি করছে খোদ শাসক দল। শাসক দলের প্রধান নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তেজনা ছড়াচ্ছেন। একেবারে পরিকল্পিত সেই প্রচারে অভিষেক বাবু যা যা বলছেন তার অধিকাংশ কথাই মিথ্যা। আজকে আমি প্রতিটি কথা ধরে ধরে তার জবাব দেব। অভিষেক বাবু এর পাল্টা জবাবও দিতে পারেন, আমি তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। একেবারে মুখে মুখে জবাব দেওয়ার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন কেমন মিথ্যার জবাবে কেমন সত্য তা জানতে দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। একজনের মৃত্যু হয়েছে, প্রদীপ কর, কিন্তু সে মৃত্যুটা নিয়ে এত ঢপবাজির কি আছে বলুন তো? আরজি করের সেই চিকিৎসক বন্টিরও বাড়ি ছিল এই পানিহাটিতে। ভাইপো বাবু তখন তো সেখানে যাননি, না 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 যেতে পারেননি। প্রদীপ বাবুর মৃত্যুতে পানিহাটিতে পা পড়লো ভাইপোর, আর সেই পা পড়াটা কেমন একবার দেখুন, যেন ম্লেচ্ছ পাড়ায় বামুন ঠাকুর এসেছেন। ছোঁয়া ছুঁই কিছু চলবে না, একটু দূরত্ব রাখো গো। ওই দেখুন সাংসদ পার্থ ভৌমিক, তিনিও সবাইকে বলছে দূরে সরো দূরে সরো। রাজাবাবু এসেছেন, ওই যে পিছনে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছেন উনি তো নির্মল ঘোষ, মানে সেই নান্টু ঘোষ যিনি অভয়ার দেহটা তাড়াতাড়ি সৎকার করে দিয়েছিলেন। যাকে সকলে হাতে ধান দুব্য নিয়ে শুনুন পানিহাটিতে দাঁড়িয়ে ভাইপো বাবু কি বলছেন। আহা, শুরুতেই না আমার মনটা ছুঁয়ে গেছেন তিনি, শুনুন। একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না, একটা প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো। সত্যি তাই, মণিমুক্তর মতো। অভিষেক বাবু আপনার কথা শুনে আমার মনটা চলে গেল না সেই কালীগঞ্জে। উপনির্বাচনে তৃণমূল জিতেছিল, আপনার দল জিতেছিল অভিষেক বাবু। জয়ের উল্লাসের বোমাবাজিতে মৃত্যু হয়েছিল একটা ছোট্ট মেয়ে তামান্না খাতুনের মৃত্যু হয়েছিল। তামান্নার মায়ের কান্নাটা আমি এখনো দেখতে পাই, শুনতে পাই। মনে পড়ছে? আপনি তো পরে আর কালীগঞ্জ যাওয়ার সময় করে উঠতে পারেননি ভাইপো বাবু। বোন নয়, তামান্না আপনার আমার কন্যার বয়সী। ওরা মুসলমান, কিন্তু ওদের পাড়াটা নাকি ততটা দুধেল নয় যতটা দুধেল হলে তৃণমূল বলে সার্টিফিকেট পাওয়া যায়। তাই বোমা, বিরোধী দলের কথা ছেড়ে দিলাম, ইদানিং কালে গোষ্ঠী দ্বন্দ্বে তৃণমূল কর্মীর হাতে কত নিরীহ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে সেটা কি জানেন অভিষেক বাবু? সেই প্রাণগুলো না মণিমুক্তর মতো। এই তো পুজোর আগে আগে ব্যস্ততার জন্য আপনি হয়তো জানতেও পারেননি যে কলকাতায় জমা জল, আর সেই জলের মধ্যেই বিদ্যুৎ, তাতে 10 জনের প্রাণ গিয়েছিল এই শহরে। আপনার লোকসভা এলাকার জেলাতেও হয়েছিল। অবশ্য আপনার শান্তিনিকেতন বলে যে প্রাসাদ, তার থেকে জমা জল, ছড়িয়ে থাকা বিদ্যুতের তার, এসবের দূরত্ব অনেক, কিন্তু ওই প্রাণগুলোও না মণিমুক্তর মতো। বছরের পর বছর, 40 বছর, 50 বছর, 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। এটা কি বললেন? আপনি কি জেনে শুনে মিথ্যা প্রচার করবেন বলে ঠিক করেছেন নাকি? আপনার দেখছি মিনিমাম লেখাপড়াটাই নেই এই বিষয়ে। আপনি তো একজন দায়িত্বশীল রাজনীতিক, একজন সাংসদ। দলটা আঞ্চলিক হতে পারে, কিন্তু আপনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এগুলো কি বলছেন? দলের চুনো চানারা এসব বললে মানায়? ছি ছি, 30 বছর ধরে যারা বাংলায় আছেন তাদের বাংলাদেশে চলে যাবার প্রশ্নটা উঠছে কোথা থেকে? এখানকার ভোটারদের বাংলাদেশে পাঠানোর কথা কেন বলছেন? কেন মিথ্যা আতঙ্ক তৈরি করছেন? তবে একটা কথা আপনাকে বলি, বাংলা ভাষা বলতে পারলেই তিনি বাঙালি এবং বাংলার নাগরিক এটা কিন্তু নয়। সেটা যদি হতো
তাহলে আপনার পিসিমণি তথা আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের তো অনেক দেশের নাগরিকত্ব থাকার কথা। তিনি দাবি করেছেন তিনি রুশ ভাষা বলতে পারেন, জাপানি বলতে পারেন, নেপালি বলতে পারেন, আরো কত কি বলেছেন। সেই বলতে পারেন বলে, ভাষাটা জানেন বলে এইসব দেশের কি তিনি নাগরিক নাকি? সেখানকার ভোটার তালিকায় তার নাম থাকতে হবে? এটা হয়? কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব, কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়। এই কথাটা আপনি আগেও বলেছেন, কত ধানে কত চাল দেখিয়ে দেবেন একটা ভোটার বাদ গেলেই। অভিষেক বাবু, একটা ভোটার বাদ যাচ্ছেই। আপনার পিসির ভোটার ভবানীপুরে প্রশান্ত কিশোর। তৃণমূলের লোকেরা বলেন যে প্রশান্ত কিশোর হচ্ছেন আপনার রাজনৈতিক কোচ, আপনার কোচের নামটা কিন্তু বাদ যাচ্ছেই। আর হ্যাঁ, এই কথায় কথায় না কত ধানে কত চাল এটা বলবেন না, এই হিসেবটা খুব কঠিন হিসেব। কৃষিকাজ অত সোজা নয় মশাই। কোন ধান, কেমন ধান, কতটা জল পেয়েছে, কতটা জলে চাষ হয়েছে, সেচের জল না বৃষ্টির জল, শুকনোর সময় রোদ কতটা, এসব অনেক কিছুর ওপরে এবং মূলত ধান বীজটার উপরে নির্ভর করে ধান আর চালের রেশিও। খুব কঠিন, আমিও জানি না। আপনার তো চাষবাস নিয়ে কোনো ডিগ্রি নেই, ছেড়ে দিন না, চাষি ভাইরাই বলুন এসবগুলো। আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন কত ভোটারে কত জল, সরি কত ভোট, এটা আপনার বিষয়। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? ওরে বাবা, জ্ঞানেশ কুমার থেকে শুরু করে একবারে গোটা মন্ত্রিসভার বাদ তুলিয়ে দিলেন। এখানে না আমার দুটো বিষয় বলার আছে, একদম অভিষেক বাবুকে বলার আছে। এক, সকলের বাবা বা ঠাকুরদার জন্মের সার্টিফিকেট তো দিতে হবে বলে নির্বাচন কমিশন বলেনি। বেশিরভাগ মানুষের নাম তো ম্যাপিং এ চলে আসবে, যাদের আসবে না তাদেরও সবাইকে তো দিতে হবে না। কেন মিছিমিছি আতঙ্ক ছড়াচ্ছেন? ছড়াবেন না অভিষেক বাবু, ছড়াবেন না প্লিজ। আপনার এই বক্তব্য শুনে আজ যদি কেউ তার ঠাকুর দাদার জন্মের সার্টিফিকেট খুঁজতে শুরু করেন, যদিও তার ঠাকুর দাদা আপনার পিসির ভাষায় হোম ডেলিভারি ছিলেন এবং তিনি পেলেন না জন্মের সার্টিফিকেট খুঁজে এবং ভালো মন্দ একটা কিছু করে বসলেন, তখন কি হবে? বিরোধীরা তো বলবে যে এই মৃত্যুর জন্য আপনার উপর দায় ঠেলতে চাইবে। বলবেন এটা ঠিক নয়, আমার পরামর্শ মানুন, এসব বলবেন না। বরং দায়িত্বশীল নাগরিক, দায়িত্বশীল রাজনীতিক সাংসদ হিসেবে সঠিক কথাটা প্রচার করুন। নাগরিকদের বোঝান যে 11টা নথি কি কি নথি যেটা দিয়ে নাগরিকত্বের প্রমাণ হবে, এটা বোঝান। এই যে এসআইআর, এটা নাগরিকত্ব যাচাইয়ের ব্যাপার নয়, এটা ভোটার তালিকা সংশোধন মাত্র, এটা বোঝান। আর বৈধ নাগরিকদের কাছে, সবার কাছে কিছু না কিছু পরিচয়পত্র আছে, তাদের চিন্তা নেই, কিচ্ছু খুঁজতে হবে না, কাউকে আত্মহত্যাও করতে হবে না। অন্য সব রাজ্যে তো হচ্ছে, কোথাও এরকম কিছু শোনা গেছে? কেন মানুষকে ভরকাচ্ছেন বলুন তো আপনারা? আর দ্বিতীয় বিষয় যেটা, এইভাবে বাপ তোলানোটা না বাংলার সংস্কৃতি নয়। যদিও আপনার পিসিমা মানে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় এসব অনেক করেছেন। তিনি শুধু বাবা নন, প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদা বেন, যিনি রাজনীতির সাথে পাচে থাকেন না, তাকে অযথা নবান্নে বসে জাতীয় পতাকার সামনে বসে তার নাম টেনে এনেছেন। কোনো দরকার ছিল না। আপনাকে মনে করে 2020 সালের ডিসেম্বরের একটা ঘটনা, আপনার এলাকায় গিয়েছিলেন মানে ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তার কনভয় আক্রমণ হয়েছিল। আপনার দলেই এখন আছেন মুকুল রায়, তার হাত জখম হয়েছিল, আমি ছিলাম সেই কনভয়ের সঙ্গে।
অনেক ভাঙচুর হয়েছিল। সেদিনকে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওই নাড্ডা গাড্ডা চাড্ডা বলেছিলেন। আপনাকে জানাই অভিষেক বাবু, নাড্ডার বাঙালি স্ত্রী মল্লিকা দেবী না সেদিন খুব কষ্ট পেয়েছিলেন। সেই দিনই আমার সঙ্গে মল্লিকা দেবীর কথা হয়েছিল। খুব কষ্ট পেয়েছিলেন তিনি। আমি সেই কষ্টের কথা তখন চাকরি করতাম, তো সেখানে লিখেছিলাম, আনন্দবাজার অনলাইনে লিখেছিলাম। এই দেখুন, স্ক্রিনশট রাখা আছে আমার কাছে। মল্লিকা দেবী বলেছিলেন আমার মা মমতা দিদির সঙ্গে সাংসদ ছিলেন। হ্যাঁ অভিষেক বাবু, আপনাকে বলে দিই, মল্লিকা দেবীর মা জয়শ্রী বন্দ্যোপাধ্যায় একাধিকবার মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে সাংসদ হয়েছেন। একসময় জনসংঘের সাংসদ ছিলেন, পরবর্তীকালে বিজেপির সাংসদ হন দুবার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং জয়শ্রী বন্দ্যোপাধ্যায় একসঙ্গে সংসদে ছিলেন সাংসদ হিসেবে। তখন মল্লিকা দেবী আমি বলেছিলেন এই যে নাড্ডা গাড্ডা চাড্ডা এগুলো বলা হলো, এগুলো খুব অপমান, ব্যক্তিগত অপমান, এগুলো লজ্জায় ফেলছে। কারণ তিনি তো বাঙালি, আর বাংলাতেই তার স্বামীকে এরকম বলা হচ্ছে, তিনি লজ্জা পেয়েছিলেন। আপনি তো নতুন প্রজন্মের, রাজনীতির ভাষায় একটু শালীনতা আসুক না, আমরা নিয়ে আসি। যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি। বলবেন সার্টিফিকেট নিয়ে আয়, তারপর তো তৈরি খুলবো। যা, তোর বাবার সার্টিফিকেট, বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, আর তোর দিদিমার বার্থ সার্টিফিকেট। তোর অমিত শাহ মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা, তারপর কাগজ চাইবি মানুষের থেকে। কি বললেন? গাছে ল্যাম্পপোস্টে বেঁধে রাখা হবে? একটা সময় হতো, এই বাংলায় হতো, চোরকে ধরে গাছে ল্যাম্পপোস্টে বেঁধে রেখে মারা হতো। আইন নিজের হাতে তুলে নেওয়া বলে এটাকে, এটা আইনত অপরাধ। এটা আপনি আপনার কর্মীদের করতে বলছেন, একটা দায়িত্বশীল আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েও এটা বলা যায় না। ভাগ্যিস আপনার পিসি রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সবকিছুই তিনি। এই কথাটা আমি যদি আমার চ্যানেল থেকে বলি যে কোনো একটা রাজনৈতিক দলের নেতারা যারা বাড়িতে আসছে তাদেরকে বেঁধে রেখে দিন, আমার বাড়িতে পুলিশ আসবে, এবং আসা উচিত বলে আমি মনে করি। যদিও এরকম কথা কারো বাবা তোলানো বা কাউকে বেঁধে রাখার কথা, সেগুলো আমার রুচি বা সংস্কারে নেই। এই ধরনের কথা বলা তো রাজ্যের আইন শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করা। এটা আপনি আগেও করেছিলেন। আপনি একবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন 2023 সালে, মনে করুন। আপনার পিসিমা আপনাকে প্রশ্রয় দিয়েছিলেন, কিন্তু আদালত দেয়নি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন কেউ যদি বলেন কাল হাইকোর্ট ঘেরাও করা হবে, তবে কি সরকার চুপ করে বসে থাকবে? কোনো পদক্ষেপ করবে না? কেউ যদি কোথাও বোমা রাখা হবে বলে, তবে কি সরকার বা পুলিশ কিছু করবে না? এই প্রশ্নটা তুলেছিলেন। কে তুলেছিলেন? স্বয়ং প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের। কতটা বেইজ্জতি ভাবুন তো। ভাবতে হবে তো। আপনার পিসির ভাষায় আপনি তো যাকে বলে তৃণমূলের আগামী দিনের ভবিষ্যৎ। কেউ ভয় থাকবেন না। আমি হাত জোর করে আরেকবার সবাইকে অনুরোধ করছি। হ্যাঁ, আমিও আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, ভয়ে থাকবেন না বলে ভয় দেখাবেন না। কোনো দরকার নেই। আমি হাত জোর করে বলছি, ভয়ে থাকবেন না বলাটুকু আপনার দরকার নেই। মানুষ ভয়ে নেই, কেন ভয়ে থাকবেন? আমি এবার আপনাদের বলছি বন্ধুরা, সত্যি ভয়ের কিছু নেই, আপনারা জানেনও সেটা। আমি শুধু বলবো আপনাদের পরিচিত সকলকে বলুন সেই কথাটা, মূল সত্যটা জেনে নিন। কোন ভারতীয়ের নাম বাদ যাবে না। ভুল করেও যদি কারো নাম বাদ যায়, সেটা সংশোধনের রাস্তা আছে এবং সংশোধন করতেই হবে। অতএব কোনো চিন্তা নেই কারো। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে কমেন্ট তো করবেনই, সেই সঙ্গে আপনারা থ্যাঙ্কস পাঠাতে ভুলবেন না। পিনাক্কি বলছে এখন আর শুধু প্রতিবেদন নয়, একটা লড়াই।
এই লড়াইয়ের পাশে থাকতে আমাকে থ্যাঙ্কস পাঠান। খরচ আছে তাতে, সাধ এবং সাধ্য মতো থ্যাঙ্কস পাঠান। আর প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের। আপনারা খুব খুব ভালো থাকবেন।